রাতের ভীষণই ভালো লাগলো রুদ্ধের ঘুমের মাঝে করা ম্যানলি স্বভাবটি। রাত রুদ্ধের পাতলা পশমে আবৃত শক্ত হাত থেকে নিজের হাত সরিয়ে নিল। তারপর হাত বাড়িয়ে রুদ্ধের চুলে হাত গলিয়ে দিল। রাত হালকা নড়তেই রুদ্ধ আরও শক্ত করে জড়িয়ে ধরল রাতকে। রাতের কোমরে থাকা হাতের বন্ধন আরও দৃঢ় হলো। রুদ্ধ ঘুমের ঘোরেই তার মুখে গুজে দিল রাতের ঘাড়ে। রুদ্ধের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ এসে রাতের কোমল গালে লাগতেই কেঁপে উঠল রাত, কিন্তু সরে আসলো না। সেভাবেই রুদ্ধের বুকে মুখ গুজে ঘুমানোর জন্য চোখ বন্ধ করল সে। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে চারপাশে। নীরবতায় ভিজে থাকা সকাল যেন রূপোর পাতায় আকাশ সোনালি রেখা হয়ে ধরা দিয়েছে পৃথিবীর গায়ে। আকাশটা এখনও ঠিক নীল নয়, তবুও তার মধ্যে এক কোমল দীপ্তি, মৃদু মায়াবী নরম। দূরে গাছগুলোতে আলো জমেছে অল্প অল্প করে, ঠিক যেন পাতার ফাঁকে কেউ হাতে করে সোনার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। শীতল বাতাসে ভেজা মাটির গন্ধ মিলেমিশে যেন এক নতুন দিনকে জন্ম দিয়েছে, খুব ধীরে, খুব নিঃশব্দে। রুদ্রের ঘুম ভেঙেছে একটু আগেই। ঘুম থেকে উঠে পুফি আর রাতকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমোতে রেখে অবাক হলো রুদ্ধ। তাদের শুয়ে থাকার স্টাইল আরও অবাক করলো তাকে। পুফি উল্টো হয়ে তার নরম তুলতুল ছোট্ট ছোট্ট হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাতের গলার উপর মাথা রেখে শুয়ে আছে, আর রাত পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আছে। তার এক পা উঠে আছে রুদ্ধের পায়ের উপর। তাদের দিকে এক পলক তাকিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্ধ। ওয়াশরুমে ফ্রেশ হতে যাওয়ার আগে পুফির খাবার বাটিতে ক্যাটফুড ঢেলে দিতে লাগলো। আচমকা নাকে ক্যাটফুডের গন্ধ এসে লাগতেই ঘুমের ঘোর কেটে গেল পুফির। লাফিয়ে উঠে গেল সে। রুদ্ধ কেবলই পুফির খাবার বাটিতে ক্যাটফুড ঢালতে শুরু করেছিল। পুফিকে এভাবে লাফিয়ে আসতে দেখে হেসে ফেলল রুদ্ধ। ফাল্গুনের মোহময় প্রভাত, কোমল ছোঁয়ায় নিসর্গ সেজেছে আজ। নীলাশ অভ্রের বুক শুভ্র মেঘেরা দল বেঁধে গুচ্ছ হয়ে উড়ে যাচ্ছে তারা। বারান্দা থেকে মৃত বাতাসের সাথে ভেসে আসছে শুভ্র রঙ্গনার মিষ্টি স্নিগ্ধ সুধন্যদের ছোঁয়া ভিড়িয়ে দিয়েছে তা পুরো রূপ জুড়ে। হালকা আড়মোড়া দিয়ে উঠলে ঘুম পাতলা হয়ে এসেছে তার। চোখ পিট পিট করে তাকানোর চেষ্টা করল সে। রুমে চোখ বুলিয়ে রুদ্ধকে খুঁজতে লাগলো। না পেয়ে বারান্দার দিকে পা বাড়াতে গেলে পুফির দিকে নজর পড়ল তার। সাদা তুলোর দলাটা তার খাবার বাটির উপর উঠে উই 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 শব্দ করে খাবার খাচ্ছে ভীষণ মনোযোগ দিয়ে। মৃদু স্বরে তাকে রাত ডাকলো কাছে, কিন্তু সে শুনল না। তার মনোযোগ এখন খাবারের দিকে বদ্ধ। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রাত। মনে মনে বিড়বিড় করে বলল, যেমন বাপ তেমন মেয়ে। তখনই ওয়াশরুম থেকে বের হয়ে আসলো রুদ্ধ। কোমরে তার শুধুমাত্র একটা তাওয়াল জড়ানো। আকস্মাৎ ঘটনায় চমকে উঠল রাত। ঘাড় ফিরিয়ে নিল সে সঙ্গে সঙ্গেই। কায়া ফুলে আসলো তার লাল আভায়। চোখ খিচে বন্ধ করে নিয়ে মনে মনে রুদ্ধকে বেহায়া নির্লজ্জ পুরুষ বলতে ভুলো না। মনে মনে রুদ্ধকে ইচ্ছে মতো বুকে দিতে দিতেই পা বাড়ালো ওয়াশরুমের দিকে। তখনই রুদ্ধের বুকের সাথে ধাক্কা খেল সে। রুদ্ধের উন্মুক্ত উদাম গায়ে হাত লাগতেই পুনরায় চোখ বন্ধ করে ফেলল রাত। তারপর বিরক্তি নিয়ে তাকালো রুদ্ধের দিকে, যে কিনা ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে আছে তার দিকে। রাত রেগে বিরক্ত হয়ে বলে উঠল, এমন নির্লজ্জের মতো উদাম গায়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? জামা কাপড়ের অভাব পড়েছে নাকি? অবশ্য হতেও পারে, সব সময় তো সেই একই ধূসর নয়তো সাদা টি শার্ট পরে ঘুরে বেড়াতে দেখি। রাতের এমন কথা শুনে ভ্রুকুসকে এলো তার। শান্ত স্বরে বলল, ফালতু কথা বাদ দিয়ে চোখ দিয়ে দেখে হাঁটো তুমি। আর এখন জলদি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, লেট হচ্ছে। 20 মিনিটের মধ্যে রেডি না হলে ফেলে রেখে চলে আসবো। মাইন্ড ইট, নাও গো ফাস্ট। রুদ্ধের কথা শুনে ভেঙচি কেটে দ্রুত পায়ে জায়গা ত্যাগ করল রাত। বলা তো যায় না, যদি সত্যি সত্যি এই গরিলা তাকে ফেলে রেখে চলে যায় তখন। ফ্রেশ হয়ে লাল রঙের একটা ফুল হাতা 3 পিস পরে নিল রাত। তারপর হ্যান্ডব্যাগ হাতে নিয়ে নিচে নেমে দেখল ব্ল্যাক কালারের শার্টের সঙ্গে ব্ল্যাক কালারের প্যান্ট পরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রুদ্র। রুদ্র তার পাশেই সাদা শার্ট এবং ধূসর রঙের প্যান্ট পরে খাবারের টেবিলে বসে আছে। রুদ্ধ কফির কাপ তার ডান হাতে নিয়ে একটা ফাইল মনোযোগ দিয়ে দেখছে। রুদ্ধকে দেখতেই চোখ কুঁচকে ফেলল রাত। এ লোকের সমস্যা কি বুঝে উঠতে পারে না সে।
এই দুই রঙের জামা কাপড় ছাড়া কি তার আর কোনো রঙের জামা কাপড় সত্যি সত্যি নেই নাকি? ভেবেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রাত। রাত নামতেই রানু বেগম তাকে খেতে বসতে বললেন। তখনই টেবিলে তার জন্য শুভ্রার রেখে যাওয়া ছোট্ট চিরকুট আর চকলেট তার হাতে ধরিয়ে দিয়ে গেলেন রানু বেগম। বললেন, নাও, শুভ্রা দিয়ে গেছে তোমার জন্য। ওর তো সকালে ক্লাস ছিল, তাই তাড়াতাড়ি যেতে হয়েছে। তোমার সাথে আর দেখা করার সুযোগ হয়নি মেয়েটার। প্রজাপতির মতো একটা ছোট্ট চিরকুট। চিরকুটটা হাতে নিয়ে মিষ্টি করে হাসল রাত। হাতে নিয়ে চিরকুটটা খুলে দেখতে লাগলো। চিরকুটে ভাবিমণি, প্রথমেই আগে এতগুলো সরি তোমার সাথে দেখা না করে চলে যাওয়ার জন্য। আজ তোমার প্রথম ক্লাস, তোমাকে অভিনন্দন জানাই। এই দিনটাকেও ভালোবেসো। সকালটা হয়তো একটু হুলস্থুল ছিল, কিন্তু আমি জানি তুমি ধীরে ধীরে পুরো আকাশটাকেই চিনে ফেলবে। তোমার জন্য রইল একরাশ শুভকামনা আর প্রিয় চকলেটটা। ইতি, তোমার শুভ্রা পাখি। রাত চিঠিটা পড়ে মুচকি হাসল। মেয়েটা মাশাল্লাহ এত কিউট কেন? তখনই খাবার টেবিলে এসে বসলেন আহাদ আব্রাহাম। এসে রাতের উদ্দেশ্যে বললেন, রাতমা, প্রথম দিন বলে ভয় পাওয়ার কিছু নেই। কোনো সমস্যা হলে সাথে সাথে বাবাকে বলবে, ঠিক আছে? রাত মিষ্টি হেসে নরম স্বরে বলল, আচ্ছা বাবা। তখনই ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালো রুদ্র। তারা দিয়ে যেতে যেতে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, আমি গাড়ি গ্যারেজ থেকে বের করতে যাচ্ছি, 2 মিনিটের মধ্যে ওখানে যেন দেখি তোমাদের। বলেই চলে গেল। সেদিকে চেয়ে নাক ফোলালো রাত। কি খাটাস লোক এটা! এমন কেন এই বেটা? একদম তিতা করলা। রাত উঠে গিয়ে জামিনা বানুর পাশে গিয়ে বসলো। তার কাছে দোয়া চাইল। জামিনা বানু তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে যেও দাদুমণি। রাত মিষ্টি করে হেসে মাথা নাড়াল। রাতের মোহ মিশ্রিত মায়াবী নরম তুলতুলে গালে চুমো এঁকে দিলেন তিনি। তখনই রুদ্র এসে দাদিমার পা ধরে নাটকের ভঙ্গিতে বলল, ওরে ও চমৎকার নারী, শ্রদ্ধ দাদি যান আমাদের, জলদি দোয়া দেন আমাকে, যেন দ্রুত বিয়ে করে বাচ্চার বাপ হয়ে যেতে পারি। রুদ্রের কথায় হেসে ফেলল রাত। জামিলা বানু হেসে রুদ্রের পিঠে একটা চর বসিয়ে দিলেন। তখনই আকস্মাৎ গমগমে ভারী কণ্ঠস্বরে ধমকে কেঁপে উঠল রাত। রুদ্র ধমক দিয়ে বলে উঠল, আসবি তোরা? রুদ্রের ধমক খেয়ে দ্রুত বেরিয়ে পড়ল রাত ও রুদ্র। রাত ঠোঁট বাঁকিয়ে মিনমিন করে বলে, ভালোভাবে বলা যায় না একটু? বজ্জাত খবিশ গরিলা, উফ মহিষ। রুদ্র গাড়িতে ঢোকার আগেই রাত রুদ্রকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া আমি সামনের সিটে বসি। রুদ্র মুচকি হেসে বলল, অবশ্যই বসবে, বসো। রাত খুশি মনে গিয়ে বসলো। তখনই রুদ্রকে ড্রাইভিং সিটে বসতে দেখে রাত বলে উঠল, আপনি এখানে বসছেন কেন? ভ্রু কুঁচকে এলো রুদ্ধের। তার দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, তাহলে কোথায় বসবো? গাড়ির উপরে নাকি তোমার মাথার উপরে, ইডিয়েট? রাত নাক কুঁচকে বলল, তা আপনি ভালো জানেন আপনি কোথায় বসবেন, কিন্তু এই সিটে বসবেন না। রুদ্র তখন হেসে বলে উঠল, কেন? আপনার ভাই গাড়ি চালাতে জানে নাকি? রাতের কথায় ফিক করে হেসে দিল রুদ্র। তখন তাকে ধমকে উঠল রুদ্ধ। চুপ, এত কথা কে বলতে বলেছে তোমাকে? রাত মুখে আঙুল দিয়ে চুপ করে বসে পড়ল। বজ্জাত মহিষটা ভালোই ক্ষেপে আছে কোনো কারণে, তা বুঝতে পারল সে। তাই আপাতত কথা না বলাই ভালো। বলা তো যায় না কখন কি করে বসে এই খাটাস। রুদ্র একবার ভাই ভাবির দিকে তাকিয়ে আবার ফোনে মনোযোগ দিল। তারপর মেসেজে লিখল, এই দুইটার অবস্থা দেখে মনে হচ্ছে না যে এত জলদি চাচু হতে পারবো আমি জান। চাচু না হয়ে তো বিয়েও করতে পারছি না, কি মুশকিল বলো তো। তখনই অপর পাশ থেকে মেসেজের উত্তর আসলো, তোমার এত তারা কিসের? কেবলই তো চাকরি পেয়েছো। তুমি যদি তা বুঝতে তাহলে তো হয়ে যেত। আমার অত বুঝে কাজ নেই, পরে কথা হবে, টাটা। রুদ্র ফোনের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তারপর তাকায় রাত আর রুদ্ধের দিকে। মনে মনে বিড়বিড় করে বলল, আল্লাহ বছর ঘুরতে যেন আমার ভাই বাপ হয়ে যায়, আমিন। ভার্সিটির গেটের সামনে এসে গাড়ি থামতেই রাত নিজের হ্যান্ডব্যাগ হাতে নিয়ে গাড়ি থেকে নামার জন্য পা বাড়ালো। তখনই গাড়ি থেকে নামার আগে রুদ্র শান্ত গলায় রাতের উদ্দেশ্যে বলে উঠল, একটা কথা কান খুলে শুনে রাখো, ভার্সিটিতে তোমার আর আমার এই বিয়েটার ব্যাপারে যেন কেউ না জানে। আই রিপিট, কেউ না, মাইন্ড ইট।
রুদ্র চুপচাপ তাকিয়ে রইল রুদ্ধের দিকে, তারপর তাকালো রাতের মুখের দিকে। মেয়েটার মুখে হুট করে অন্ধকার নেমে এসেছে। রাত মলিন হাসলো, কিঞ্চিত ঘাড় নাড়িয়ে বেরিয়ে আসলো গাড়ি থেকে। সে নিজেও চায় না এই নামমাত্র বিয়েটার ব্যাপারেই কেউ জানুক, যার কোনো বাস্তবিক অর্থই নেই। সে যে পড়াশোনা করতে পারছে এই অনেক। রাত নেমে যেতেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রুদ্ধ। এই বিয়ে নিয়ে সে বিরক্ত। ভার্সিটিতে নিজের প্রফেশনাল লাইফের সাথে নিজের ব্যক্তিগত জীবন সে জড়াতে পছন্দ করে না। এই বচ্চাত মেয়ে, ছাড়। তোর মতো মেয়ে আমার লাগবে না, থাক তুই, চুল ছাড় আমার। শুভ্রা এবার দ্বিগুণ জোর লাগিয়ে চুল ধরে টানতে লাগলো সাবির। চুল টানতে টানতে দাঁত কিরমিরিয়ে বলল, সারবো না, সাহস কত! স্যাসটা চামড়া, গায়ের চামড়া ধলাই ইঁদুরের মতো চকচকা হইলেই কি তুই আমার কাছে দাম পাবি, তাই মনে করছিস? রে ঢং দেখো মহিলার, ভাবখানে এমন যেন বিশ্ব সুন্দরীর অ্যাওয়ার্ড পাইয়া বৈশা আসস তুই। এই বান্দর বেটা, হাঁসের বাচ্চা, প্যাক প্যাক করবি না, খবরদার বলে দিলাম। মুখে এমন ঘুষি মারবো না, তোর মোটা ঠোঁট একেবারে ভ্যাটকায় যাবে। খবরদার, আর তুই যদি আমাকে মারছিস তো তোকে আমি এবার সত্যি তুলে আছাড় মারবো, বলে দিলাম শুভ্রা। অনেকক্ষণ ধরে সহ্য করছে, চুল ছাড় আমার। চেনা হ্যাংলা পাতলা শরীর, তুই আমাকে তুলতে পারবি? আমাকে তোলার ক্ষমতা আছে তোর? আবার বলিস তুলে আছাড় মারব? ইস, আশ্চর্য শুভ্রা, তুমি কি শুরু করছো বলো তো? আজকাল সুন্দর করে আমাকে তোমার চুমু খাওয়ার কথা, তুমি এখন আমাকে এসে চুল ধরে টানাটানি শুরু করেছো। তোর চুল টানবো না তো কি করব? তোকে ধরে সাবাসি দেব? ওই মাইয়াটা তোর কাছে নোট চাইতে আইছে, আর তুই নোট দেখাইছিস কেন? আমি চাইলে তো দিস না কোনো সময়। অন্য বেটির সাথে এত পিরিত কিসের তোর? বাবু, তুমি ভুল দেখছো। তাই না বলে সাবির পিঠের ওপর আরেকটা কিল বসিয়ে দিল শুভ্রা। শুভ্রা সাবি ক্লাস 10 থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। তারপর থেকে ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক হয়েছে। দুই টম অ্যান্ড জেরি কোনো না কোনো কারণ পেলেই দুজন দুজনের চুল টানাটানি করতে লেগে যায়। হাউ সুইট। ভার্সিটি পৌঁছেই রুদ্ধ রাতকে তার ক্লাসরুমে দিয়ে চলে গেছে তার কাজে। তাদের ডিপার্টমেন্ট ভিন্ন। সে পদার্থ বিজ্ঞানের ছাত্রী। ক্লাসে ঢুকতেই মাফি আর উপমা নামের দুজনের সঙ্গে পরিচয় হলো রাতের। মেয়ে দুটো মারাত্মক রকমের মিশুক। মাত্র কয়েক ঘন্টাতেই মিশে গেছে তারা, যেন একজন আরেকজনকে কয়েক যুগ ধরে চেনে। রুদ্ধের কথার জন্য মন খারাপ থাকলেও মাফি আর উপমার কথা শুনে রাতের মন ভালো হয়ে গেল। তখনই মাফি বলে উঠল, জানোস মহিলারা, ভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের হেড প্রফেসর দেখতে কিন্তু পুরাই ড্রাগ চকলেট মাম্মা। আমার জামাই আছে বলে নজর দিলাম না, না হলে কিডন্যাপ করে তুলে নিয়ে যেতাম। মাফির কথায় বিষম খেল রাত। চোখ বড় বড় করে মাফির দিকে তাকালো। ছি, এই মেয়ে বলে কি? ওই গরিলা কোন দিক দিয়ে ডার্ক চকলেট? হ্যাঁ, সে নিজেও রুদ্ধকে ডার্ক চকলেট বলেছে, তবে তা শুধুই তখনই লাগে যখন রুদ্ধ ঘুমে থাকে। তখনই উপমা বলল, আরে তোর আগে আমিই নজর দিয়ে বসে আছি, বেটাকে দেখে ক্রাশ খেয়েছি। চল ক্লাস শেষে ডার্ক চকলেটের দর্শন করে আসবনি। রাত তাদের কথা শুনে সঙ্গে সঙ্গে না করল। রুদ্ধ তাকে সাবধান করে দিয়েছে যেন তাদের বিয়ের বিষয় ভার্সিটির কেউ না জানে, কিন্তু তার কথা মাফি উপমা দুজনের কেউই শুনল না। ক্লাস শেষ হতেই টেনে ধরে নিয়ে গেল সাথে করে রাতকে। রুদ্ধ যেই রুমে ক্লাস নিচ্ছে সেই রুমের সামনে দিয়ে যাওয়ার সময় রুদ্ধের দিকে তাকালো রাত। ধূসর রঙের কোট খুলে রেখেছে রুদ্ধ, সাদা রঙের শার্টের হাতা কনুই পর্যন্ত ভাঁজ করে রেখেছে। বোর্ডের দিকে মুখ করে কিছু লিখে আবার বই হাতে কিছু বোঝাতে লাগলো সে। রাত গোপনে ছবি তুলে নিল রুদ্ধের। মাফি আর উপমা তখন দাঁড়িয়ে দেখতে লাগলো রাতের কাণ্ড কারখানা। মাফি আজ সকালে রুদ্ধের সঙ্গে রাতকে দেখেছে। এখন রাতের চাহনি আর তার কর্মকাণ্ড দেখে সন্দেহ বেড়ে গেল মাফির। উপমার কানের কাছে কিছু একটা বলে মাফি আচমকায় রাতকে ধরে নিয়ে গেল একটা ফাঁকা ক্লাসে। রাত হতভম্ব হয়ে দেখতে লাগলো তার এহেন কাণ্ডে। এই মেয়ের আবার কি হলো? রাতকে চেয়ারে বসিয়ে মাফি তার সামনে এসে কোমরে হাত দিয়ে রাতকে জিজ্ঞেস করল, কি ব্যাপার কি মহিলা? স্যারকে লাইক করো নাকি? আজকে সকালে তোমাকে রৌদ্র স্যারের গাড়ি থেকে বের হতে দেখেছি, কি লুকাচ্ছিস মহিলা? রাত তাদের এমন কথায় বিরক্ত হওয়ার ভান ধরে বলল, আরে ধুর, কি শুরু করলি তোরা? রাত সেখান থেকে সরিয়ে উঠতে গেলে উপমা তাকে পুনরায় বসিয়ে দিল। মাফি কোমরে হাত রেখে রাতের দিকে ঝুঁকে বলল, ও মহিলা, আগে
ক কে হয় ওই বেটা তোর? রাত এবার পড়ল আরেক বিপাকে। কপাল কুঁচকে বিরক্ত হয়ে নিজের অজান্তেই বলে উঠল, জামাই হয় হইছে। কথাটা বলেই রাত নিজেই হতভম্ব হয়ে গেল। কথায় কথায় কি বলে দিয়েছে এটা। রাতের কথা শুনতেই চোখ বড় বড় হয়ে গেল মাফির। উপমার সাথে সাথে মেঝেতে বসে পড়ল, কষ্টে কান্না করার নাটক করতে লাগলো। তারপর রাতের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, আমার ক্রাশ তোর বর? এ কথা শোনার আগে আমার বিয়ে হয়ে গেল না কেন? মাফি উপমার সাথে সাথেই বলল, আর তুই এইটা হাইড করতেছিলি কেন মহিলা? তোর জামাইকে তুলে নিব নাকি? রাত এবার কিছুটা নরম হয়ে মলিন কণ্ঠে বলল, আরে সেই জন্য না। রাগ করিস কেন? আমাকে এ বিষয়ে কাউকে বলতে নিষেধ করা হয়েছে, তাই বলিনি। প্লিজ এটা নিয়ে পাবলিকলি কথা বলবি না। আমি এটা প্রাইভেট রাখতে চাই। মাফি সিরিয়াস না হয়ে বলল, হ হ 6 বাচ্চার মা হইয়া কইতে তুই বজ্জাত মহিলা? আচ্ছা ঠিক আছে, কমু না যা। রাত স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসতে হাসতে বলল, ধন্যবাদ আপনাকে আপা। উপমা রাতের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, আপনাকেও ধন্যবাদ, এমনি ছ্যাঁকা খাওয়ানোর লাইগা। তখনই মাফি ব্যাগ ঘাড়ে নিয়ে তারা দেখিয়ে বলল, আচ্ছা এখন চল বাসায় যাব। তোদের ভাইয়া আবার রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, হয়তো যাই আমি, না হলে রোদে পড়ে আরো কালা হয়ে যাবে জামাই আমার। মাফির বলার ভঙ্গি দেখে উপমা টেনে টেনে বলল, ও বাবা, আমাদের ভাইয়া? মাফি উপমার মাথায় টোকা দিয়ে বলল, আরে হো ব্যাডি, যাই আমি, কালকে দেখা হবে, আল্লাহ হাফেজ। উপমা ও মাফির সাথে যেতে যেতে রাতের উদ্দেশ্যে বলল, হ্যাঁ আমিও যাই রে, আব্বু আসছে। রাত তাদের হাত নাড়িয়ে বলল, আচ্ছা আল্লাহ হাফেজ তাহলে। রাত তাদের বিদায় জানিয়ে গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রাতের ক্লাস দুপুরে শেষ হলেও রুদ্ধের বিকেল হয়ে যাবে। বিকেলের শেষ ভাগ এসে পড়েছে। রক্তিম পূর্ব আকাশে সূর্য তার কমলা রঙে রাঙিয়ে রেখেছে। শুভ্র মেঘেরা রোদ্দুরের ছোঁয়া লাগিয়ে ছুটে যাচ্ছে বহু দূর। ভার্সিটির সামনেই এক কোণায় দাঁড়িয়ে আছে রাত। রুদ্ধের গাড়ির সিটে মাথা এলিয়ে চুপচাপ বসে আছে রাত। তখন রুদ্র এসে রুদ্ধের গাড়ির ভেতরে তাকে বসিয়ে দিয়ে গেছে। প্রচণ্ড ক্লান্ত লাগছে আজ তার। আজ রুদ্র প্রথম জয়েন করেছে, তাই তার অনেক কাজ বুঝে নিতে হচ্ছে রুদ্ধের থেকে। দুই ভাইয়ের আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। রুদ্ধ গাড়িতে উঠতেই দেখে রাত সিটে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সেদিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে গাড়ি চালাতে শুরু করল রুদ্ধ বাড়ির উদ্দেশ্যে। চারপাশে হুট করেই সন্ধ্যা হওয়ার আগেই অন্ধকার নেমে আসতে লাগলো। ঘন কালো মেঘে ঢেকে গেছে আকাশ, যেন বৃষ্টি নামবে টুপ করে। রাত ঘুমোচ্ছে। গাড়ি ঘোরাতেই তার মাথায় গিয়ে বাড়ি খেলো গাড়ির জানালার সাথে। এই নিয়ে 3 বার ধাক্কা লাগলো গাড়ির জানালার সাথে মেয়েটার মাথা। পেছন থেকে রুদ্র বিরক্ত কণ্ঠে বলল, মেয়েটার মাথা কি ফাটিয়ে নিয়ে বাড়ি যাবি তুই? টেনে তুলে সোজা করে দে না। 3 বার লাগলো মাথায় এ নিয়ে, আর তুই একবারও ধরলি না ওকে। রুদ্ধ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তারপর বাম হাত দিয়ে রাতকে বুকে টেনে নিল। হসকিয়ে গেল রুদ্র রুদ্রের এমন কাণ্ডে। মনে মনে ভাবল যে ছেলে সকালবেলায় রাতকে হুঁশিয়ারি করে দিয়েছে যে সে এই বিয়ে মানে না, আর এই বিষয়ে যেন কেউ জানে না। আর সেই ছেলে কিনা এখন রাত ব্যথা পাবে বলে নিজ বুকে আগলে নিচ্ছে। এসব ভাবতে ভাবতে মিটমিট করে হাসতে লাগলো তাদের দিকে তাকিয়ে। মাথা নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলো, ভালো ভালো, খুব ভালো। তারপর নিজের ফোন বের করে নীরবে রুদ্ধ এবং রাতের এই মুহূর্তের একটা ছবি তুলে নিল ওদের অগোচরে। ছবিটা তুলেই ওদের কাজের মহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড দিল। রাতের আলগা করে খোপা করে রাখা চুলগুলো থেকে ছোট ছোট চুলগুলো বাতাসের ঝলকানিতে এসে বাড়ি খাচ্ছে রুদ্ধের নাকে মুখে। কোনো মতে সে চুলগুলো এক হাতে সরিয়ে গাড়ি চালানো দেখে মনোযোগ দিল। সন্ধ্যা নামতে নামতে আকাশের রং ধূসর নীল থেকে ধীরে ধীরে গাঢ় বেগুনিতে ঢলে পড়ে। পশ্চিম দিগন্তে সূর্যের শেষ আলোটুকু একটা জ্বলন্ত স্বর্ণ মুদ্রার মতো জ্বলে ঝরে পড়ে। নদীর বুকে ক্ষণিকের আগুন জ্বলে উঠে নিভে যায়। চারপাশে নেমে আসে এক ধরনের নিস্তব্ধতা, যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস ফেলে। পাতার ফাঁকে ফাঁকে কোকিলের ডাক হারিয়ে যায় হাওয়ার গতি প্রকৃতিতে।
গাছের ছায়া দীর্ঘ হতে হতে একসময় অন্ধকারে মিশে যায়। পুকুর পাড়ের কচুরি পানার ফাঁকে ভেসে থাকা জোনাকিরা মৃদু আলো জেলে তুলে ধরে দিনের বিদায়ের আভাস। দূরে কোনো নাম না জানা পাখি তার বাসায় ফেরার পথে ডাকে। সে ডাকে কেমন এক চেনা বিষণ্ণতা মিশে থাকে। বাতাসে তখন একটা গন্ধ থাকে, বিকেলে শুকনো রোদ আর পাতার ঘ্রাণ মিশিয়ে তৈরি হয় এক অভিমন্য যাত্রার পথ। হঠাৎ